রাত পোহালেই ইরামের দ্বিতীয় বিয়ে। বাদ জোহর ঘরোয়াভাবে বিয়েটা হবে। তাও বাড়িতে আত্মীয় স্বজনের কমতি নেই। ছোট কাজিনরা ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠান করতে চাইলেও ইরাম বাধা দেয়। তারপর নিজের ঘরে এসে দরজা লাগিয়ে বসে থাকে। প্রথম বিয়ের ডিভোর্সের 7 মাস পর আবার বিয়ে হচ্ছে তার। এই নিয়ে পাড়া প্রতিবেশীদের আলোচনা শেষ নেই। কেন বিয়ে টিকিয়ে রাখতে পারল না, এই নিয়ে 7 মাস যাবতও আশেপাশের মানুষের কথা চলছে। তাই ইরাম ঘর থেকে বের হতো না। এখন ডিভোর্সের পর বিয়ে, তাও আবার এত তাড়াতাড়ি, তা নিয়ে কথা শুরু হয়েছে। ইরাম না করেছিল বিয়ে করবে না, কিন্তু তার পরিবার শোনেনি। তাদের একটাই কথা, এত ভালো ছেলে পেয়েছি, অবিবাহিত ছেলে, তোর সব জেনে বিয়েতে রাজি হয়েছে। এই সম্বন্ধটা ইরামের বড় মামা আতাহার রহমান এনেছেন। ওনার বন্ধুর ভাইরার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। ইরাম চুপচাপ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জলপাই রঙা শরীর, আঁচল উঠছে বসন্তের মৃদু বাতাসে বসন্তের ছাপ হলেও ইরামের মনের মাঝে তিক্ত দীর্ঘ নিঃশ্বাস। তার জীবনে বিয়ে কখনো সুখ নিয়ে আসেনি। প্রথম বিয়েটা করেছিল বাবার অসহায় মুখ দেখে। সেই সংসারে সে কেবল পুতুলের মতো ছিল। পুতুল খেলা শেষ হলে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন দ্বিতীয় বিয়েটাও পরিবারের কথা ভেবে করতে হচ্ছে। নিজের মনে এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছু হয় না। ইরাম ভাবে, সে তো এমন ছিল না। সে ছিল উচ্ছল, উচ্ছ্বসিত, মুক্ত পাখি, যে নিজেকে রংধনু রঙে সাজাত। দুঃখ কি তা সে জানত না। পুরনো দিনগুলো, পুরনো নিজেকে মনে পড়তে চোখের পাপড়ি ভিজে ওঠে। কপল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জলধারা। মুছে না সে, সেভাবেই বইতে দেয়। এরাই তো তা এখন তার সঙ্গী। হঠাৎ দরজায় ক্রমাগত ঠক ঠক শব্দে ধ্যান ভাঙে ইরামের। দ্রুত চোখ মুছে দরজার কাছে যায়। দরজা খুলে বাইরে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে ফের দরজা বন্ধ করতে নেয়। ব্যক্তিটি বাধা দেয়। জোর করে রুমের ভেতরে ঢুকে দরজা লাগায়। ইরাম পিছিয়ে গিয়ে ভয় পাওয়া কণ্ঠে বলে ওঠে, রাকিব ভাই, আপনি এই সময় আমার রুমে কেন এসেছেন? রাকিব এগিয়ে এসে ইরামের 2 হাতের বাহু চেপে ধরে। ইরাম আরও ভয় পেয়ে যায়। ছাড়ুন রাকিব ভাই, আপনি আমার হাত এভাবে ধরেছেন কেন? ছাড়ুন বলছি। ইরামের জোরাজুরিতে রাকিব ওর হাত ছেড়ে দেয়। ইরাম আর পিছিয়ে গিয়ে ওয়ার্ড্রোব ও ড্রেসিং টেবিলের সাথে গিয়ে দাঁড়ায়। কটমট স্বরে বলে, আমার রুমে কেন এসেছেন? রাকিব বেকুল স্বরে বলে, ইরু পাখি, শোনো না। রাকিবকে থামিয়ে দেয় ইরাম। প্লিজ রাকিব ভাই, এসব ইরু পাখি নামে আমাকে ডাকবেন না। ব্যথিত হয় রাকিব। এমন করে বলছিস কেন? তোকে তো আমি এই নামে ছোটবেলা থেকে ডাকি। তুই বলতি রাকিব ভাই, আপনার মুখে ইরু পাখি শুনলে আমার ডানা না থাকার আফসোস হয়, ইচ্ছে করে আকাশে উড়ি। আমি বলতাম, আমার মনের আকাশে তুই আজীবন উড়তে পারবি ইরু পাখি, সেখানে তোর কোনো ডানার প্রয়োজন পড়বে না। তারপর তুই খিলখিল করে হাসতি। ইরাম চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। তারপর বলল, সেসব ছোটবেলার কথা, অবুঝ ছিলাম তো, তাই তখন ভালো লাগতো, এখন লাগে না। প্লিজ, আপনার যদি এসবই বলার থাকে তবে রুম থেকে দয়া করে বেরিয়ে যান। রাকিব 2 পায়ে এগোয় ইরানের দিকে। ইরাম সেদিকে আঙুল তাক করে সতর্ক কণ্ঠে বলে, সাবধান রাকিব ভাই, আর আগাবেন না, আমার থেকে দূরে থাকবেন। যদি কিছু বলার থাকে অতটুকু দূরত্বে থেকে জলদি বলে চলে যান। আপনার সাথে এক রুমে একা থাকাটা দম বন্ধকর লাগে আমার। রাকিব হুট করে হাসল। ইরাম একবার সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। আর চায় না সে এই মানুষটার প্রতি কোনো টান অনুভব করতে। পেছনে ছেড়ে যাওয়া সব পেছনেই থাক, সামনে আনলে আবারও একই দুঃখ পোহাতে হবে, যা সে সহ্য করার ক্ষমতা রাখে না। রাকিব ইরামকে মুখ ঘুরিয়ে নিতে দেখে বলে, ইরু পাখি, তুই তো আমার হাসি খুব পছন্দ করতি। আমি হাসলে হা করে তাকিয়ে থাকতি, চোখ সরাতে পারতি না। ইরামের এবার রাগ হচ্ছে। এতক্ষণ বিরক্তি অনুভব করলেও এখন ইচ্ছে করছে সামনের মানুষটাকে কষিয়ে একটা থাপ্পড় দিতে, কিন্তু না, সে তা করবে না।
কখনো সে এই মানুষটার গায়ে হাত তোলা তো দূরে থাক, উঁচু স্বরে কথাও বলেনি। ইরাম বলল, পুরনো কাসন্দি ঘাটার অভ্যাস আপনার আছে, আমার নেই। 3 বছর আগের ইরাম ও আজকের ইরামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর এই পার্থক্যের কারণও আপনি। আজকের ইরাম আর আপনার মধুমাখা কথায় গলে যাবে না। সে জানে মৌমাছির মধু যেমন মিষ্টি, এর হুলের বিষ ততটাই বেদনাদায়ক। একবার হুলের স্বাদ পাওয়ার পর লোভী ব্যক্তি ছাড়া আবারও মধুর আশায় কেউ যায় না। আমি তো লোভী নই রাকিব ভাই। আমি আপনার হাসি কথা কিছুতেই আমার কিছু যায় আসে না। রাকিবের হাসি মিলিয়ে গেল। সে চট করে দ্রুত ইরামের কাছাকাছি এসে ওর 2 হাত নিজের মুঠোবন্দি করে নেয়। আচমকা ইরাম আর সরে যাওয়ার জায়গা পায় না। রাকিবও তার মাঝে মাত্র আধা হাত পরিমাণ ফাঁকা। ভয়ে ইরামের বুক ধড়ফড় করছে। কি করবে বুঝতে পারছে না। চিৎকার করবে কি? চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করবে, কিন্তু কেউ কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে ভুল বুঝে, বড় ফুপি তো তাকে এক বিন্দু বিশ্বাস করবে না, বরঞ্চ সব দোষ ঢোল পিটিয়ে তার ঘাড়েই চাউর করবে। তার একমাত্র ছেলে যেন সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। রাকিব ইরামকে ঘাবড়ে যেতে দেখে ফিসেল হাসল, বলল, তুই এখনো আমার কাছাকাছি এলে ছোট পাখির মতো মিয়ে যাস। মুখ দিয়ে একটা শব্দ বের হয় না। ইরাম ধাক্কা দিয়ে রাকিবকে সরাতে চাইল, কিন্তু এই শক্তপোক্ত শরীরের অধিকারী রাকিবকে কি করে সরাতে পারবে? তার নিজের শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে চাইল। অতঃপর উপায় না পেয়ে মাথা নিচু করে রাকিবের হাতে কামড় দিয়ে বসল। রগের ওপর কামড় পড়ে রাকিবের দ্রুতই ইরামকে ছেড়ে দিল। ইরাম সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে দরজার কাছে গিয়ে বলল, আপনি আমার রুম থেকে বের হন, না হলে আমি এবার সত্যি চিৎকার করব। এরপর যা হয় হোক। রাকিব ফের ফিসেল হাসল। তারপর ইরামকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বলে, এই অলিভ রঙের শাড়িতে তোকে দারুণ মানিয়েছে রে। গলায় ও কানে চিকন গোল্ডের চেইন ও দুল, আধা খোলা খোপা, বেলি ফুলের কমতি শুধু। আগেও তোকে শাড়িতে দেখলেও আজকে তোকে ভীষণ সুন্দর লাগছে। ইরামের এবার রাগে কান্না পাচ্ছে। এসব কি শুরু করেছে রাকিব ভাই? কি চান আপনি? আর এসব পাগলামি শুরু করেছেন কেন? তোকে চাই, তুই আমার হয়ে যা, আমি সব ঠিক করে দেব। কেউ তোকে কিচ্ছুটি বলবে না, সব দোষ আমার, আমি বলবো সবাইকে। রাগে কাঁপতে থাকে ইরাম। এবার তার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এগিয়ে এলো সে রাকিবের দিকে। রাকিবের চোখে মুখে তৎক্ষণাৎ খুশির আলো ফুটে উঠল যেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে ঠাস করে চড় মেরে বসলো গালে। বলল, রাকিবকে অবাক করে দিয়ে তার গালে থাপ্পড় দিয়ে ইরাম ঘৃণার দৃষ্টিতে চেয়ে আছে। চোখ ফেটে তার ঘৃণার অশ্রু ঝরছে। রাকিব হতবাক হয়ে কিয়ৎক্ষণ ইরামের দিকে তাকিয়ে রয়। ইরাম চিৎকার করে উঠে এবার চিৎকার করে বলে, কি ঠিক করবেন? হ্যাঁ, বলতে বলতে সে রাকিবের বাহুতে হাত দিয়ে ধাক্কা দেয়। বলেন না কেন, কি ঠিক করবেন? পারবেন আমাকে আমার হারিয়ে যাওয়া 3 বছর ফিরিয়ে দিতে? পারবেন? এই 3 বছরে আমি কেমন ছিলাম তার কোনো আইডিয়া আছে আপনার? কিসের মধ্য দিয়ে সব কিছু সহ্য করেছি জানেন? আমূলে বদলে গেছি আমি, নিজেকে হারিয়ে ফেলেছি। আর আপনি বলেন আপনি সব ঠিক করে দিবেন, আর কেউ আমাকে কিছু বলবে না। হা হা হা। দুনিয়াতেই থাকেন নাকি স্বপ্নের দেশে থাকেন, যে চোখ খুলে দেখবেন সব স্বপ্ন ছিল, সব স্বাভাবিক এখন? আমি যদি জীবনে কাউকে ঘৃণা করি, হৃদয় নিংড়ানো ঘৃণা, সেটা আপনি রাকিব খান। আমার ভালোবাসা যতটা গভীর ছিল, ঘৃণাও ততটাই গভীর। আপনি জাস্ট আমার জীবনটা শেষ করে দিয়েছেন। ইরাম এবার থেমে হাত দিয়ে মুখ ঢেকে মেঝেতে বসে পড়ে। হেঁচকি তুলে কাঁদছে সে। ওদিকে দরজায় কয়েকজনের একসাথে ডাক পড়েছে। ইরামের ঘরটা সানপ্রুফ হলেও বারান্দার দরজা তার খোলা ছিল। রাকিব স্তব্ধ দাঁড়িয়ে। ইরামের থাপ্পড় ও চিৎকার করে বলা প্রতিটা শব্দ তার কানে বাজছে। এখন তার পায়ের কাছে ইরাম বসে কাঁদছে। রাকিব অসহায় দৃষ্টিতে চেয়ে ক্রন্দনরত ইরামের রক্তিম মুখটা দেখল। অতঃপর বসল ইরামের পাশে।
মাফ করে দে না ইরু পাখি। আমার সেদিনের ভুলের শাস্তি আমি এখনও পাচ্ছি। আম্মু ও পায়েলের কথা শুনে তোকে অবিশ্বাস করাটা ভুল ছিল আমার। তোর থেকে কত দূরে লন্ডনে ছিলাম আমি। দুজনের মধ্যে দূরত্ব ও সময়ে পার্থক্য যেন বিশাল দেয়ালের মতো মনে হচ্ছে যাচ্ছিল। পোস্ট গ্রাজুয়েশন, বাবার বিজনেসে দেখাশোনা। ওই সময় পোস্ট গ্রাজুয়েশনের লাস্ট সেমিস্টারের ফাইনাল চলছিল। বাবার বিজনেসেরও একটা বড় ডিলও হয়েছিল। তোর সাথে যোগাযোগ একদম বিচ্ছিন্ন বলতে গেলে। তখন ওই ছবিগুলো দেখে আমার মাথা কাজ করছিল না। পায়েল আমাকে বলল বিশ্বাস না হলে তাকে যে ছবিগুলো দিয়েছে তার সাথে কথা বলতে। আমি তাই করলাম। এই লোক বলল ছবিগুলো সত্যি এবং তোরা ওই ট্যুরের বেস্ট কাপল। আমার কাছে তখন কেমন লাগছিল তোকে বলে বোঝাতে পারবো না। আমার ভুল হয়ে গেছিল রে ইরু পাখি। চোখ মুছে ইরাম রাকিবের দিকে তাকালো। এদিকে দরজায় কড়া নাড়ার শব্দ সমান তালে চলছে। পাশের বারান্দা থেকেও এক কাজিন ভাই ডাকছে। ইরাম বলল, রাকিব ভাই, প্রথমটা যদি ভুল হয়ে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তবে দ্বিতীয়টা কি ছিল? আমার এক্স হাজব্যান্ডকে কেন সেসব ছবি দিয়েছেন? কেন বলেছেন আমি বিয়ের আগে একাধিক মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছি একই সময়ে? এটাও কি ভুল ছিল? আমি তোকে আমার করে নিতে এসব করেছি। তোর স্বামী যে তোকে ভালোবাসে না আমি জানতাম। তাই রাকিবের পক্ষে নিজের সাফাই শুনে ইরামের অসহ্য লাগছে। মাঝপথে রাকিবকে থামায় সে, থামুন। আমার স্বামী আমাকে ভালোবাসে না তাই আমার সংসার ভাঙবেন? সে আমাকে ভালোবাসুক আর নাই বাসুক সেটা আমার ব্যাপার। আপনাকে কে নাক গলাতে বলেছে? আমি বলেছি? আমাকে আপনার কি মনে হয় পুতুল? একবার ছুঁড়ে ফেলবেন আবার তুলে নেবেন। সেলফ রেসপেক্ট নেই আমার। ওই দিনের অপমানের পর আপনি আশা করেন এই 3 বছরে আমি নিজেকে শক্ত করার পর আবার আপনার কাছে ফিরে যাব? না মিস্টার রাকিব খান, আমি ক্লান্ত এসবে। আপনি দয়া করে এবার আমাকে রেহাই দেন। হাত জোর করে অনুরোধ করছি। আপনি পায়েলের সাথে ভালো থাকেন, আমাকেও থাকতে দেন। তুই ভালো থাকবি আমাকে ছাড়া? এতদিন ভালো ছিলি? রাকিবের প্রশ্নের সরল জবাব দেয় ইরাম, হ্যাঁ ভালো ছিলাম। তাহলে তোর মধ্যে এত পরিবর্তন কেন? চোখ মুখ শুকনো কেন? কেন তুই হাসিস না? তুই তো গান বাজনা হই হুল্লোড়ের খুব ভালোবাসতি। তুই বিয়েতে খুশি না আমি জানি, এই জন্য তুই ছেলের ছবিও দেখিসনি। মামা তোকে যার সাথে বিয়ে দিতে চাচ্ছে রাজি হয়ে গেছিস। ইরাম কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। তারপর দরজার কাছে এগিয়ে গিয়ে বলল, আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। এখন রুম থেকে বের হন। আপনার মা জানতে পারলে সবার সামনে আমাকে আবার অপমান করবেন। ইরাম দরজা খুলে দিল। বাইরে তার কাজিনরা দাঁড়িয়ে, সাথে ইরামের বড় ভাই ইমনও আছে। সে দরজা খোলা মাত্র ইরামের ঘরে ঢুকে রাকিবকে দেখে রাকিবের কলার চেপে ধরে ওঠায়। রাগী কণ্ঠে বলে, তুই আমার বোনের ঘরে কি করিস? তোকে না করেছিলাম না? ইরামের ধারের কাছেও যাবি না? তাও তুই ও তো তোর মা কেন এসেছে আজকে? আবার ইরামকে কাঁদাতে এসেছিস? রাকিব ইমনের চোখের দিকে চেয়ে নিজের কলার থেকে ইমনের হাত ছাড়িয়ে নেয়। তারপর বলে, খুব চিন্তা তোর বোনকে নিয়ে? তাহলে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিস কেন? তুইও জানিস ইরাম আমাকে ভালোবাসে। ওর প্রথম বিয়ে টেকেনি, তাতে আমার দোষ দিল। আসল দোষ তোদের। তোরা ইরামকে বাধ্য করেছিলি বিয়ে করতে। সেই ছেলে বিয়ের পর তার এক্স গার্লফ্রেন্ডের সাথে আবার নতুন করে সব ঠিক করে নিয়েছিল। তোর বোন ভালো ছিল না, কিন্তু তাতে তোদের একটু গুরুত্ব নেই। গুরুত্ব দিচ্ছিস শুধু আমার দিকে। এই তোর বোনের প্রতি ভালোবাসা? হা। ইমন কিছু বলবে তার আগেই ইরাম ইমনকে বলে, ভাইয়া ওনাকে এখান থেকে নিয়ে যাও। বড় ফুপি যদি দেখে তবে সিন ক্রিয়েট করবে। এসেছে যখন বিয়েটা দেখে যাক, কিন্তু এই লোকটাকে আমার থেকে জাস্ট দূরে রাখো। তুই কোনো চিন্তা করিস না, এর দায়িত্ব আমার। আর মিহু, এলি ইরামের মামাতো বোনেরা ইরুর সাথে থাক। এই বলে ইমন রাকিবকে নিয়ে বেরিয়ে যায়। মিহু ও এলি ইরামের রুমে ঢোকে। মিহু ওয়েট টিস্যু দিয়ে ইরামের চোখ
মুখ মুছি দিয়ে বলে, নাবিল যদি পাশের রুমের বারান্দায় না যেত তবে আমরাও জানতে পারতাম না কি হচ্ছে। রাকিব ভাই উন্মাদ হয়ে গেছে একদম। এলি গ্লাসে করে পানি এনে ইরামকে দেয় আর বলে, আমি তো নাবিলের কথা শুনেই ফারিন ভাবিকে বলেছি রাবেয়া আন্টি পারভিন আন্টির দিকে নজর দিতে, ওনারা যেন ভুলেও এদিকে না আসে। ভাগ্যিস পায়েল আসেনি। আসলেই পায়েল যে আসেনি এটা আমাকে বেশ অবাক করেছে। পায়েল রাকিব ভাইকে একা ছাড়ল। পারভিন আন্টি বললেন, পায়েল জানে না যে রাকিব ভাই আসবে, তাই সে ফ্রেন্ডদের সাথে একটা ছোট গেট টুগেদারে চলে গেছে। আসলে রাকিব ভাইয়ের আসার কথা ছিল না। রাবেয়া আন্টি বেরোনোর সময় রাকিব ভাই নাকি হুট করে ড্রাইভারকে যেতে বলে নিজে গাড়িতে উঠে বসেছেন। মিহু ও এলি নিজেদের মধ্যে কথা বলছে। ইরাম বিছানায় গায়ে নিয়ে বসে চোখ বন্ধ করলো। ক্লান্ত লাগছে বেশ, দেহের থেকে মনে তার ক্লান্তি জমেছে। ক্লান্তিতে চোখ বুঝল ইরাম। 3 বছর আগে রাকিব কয়েকটা ছবিকে বিশ্বাস করে তাদের 6 বছরের সম্পর্ক ও এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। ইরামকে নিজের পক্ষে কিছু বলার সুযোগ অবধি দেয়নি। সব কিছু থেকে ব্লক করে একদম যোগাযোগের বাইরে চলে গিয়েছিল। রাকিবের মা ইরামের বড় ফুপু রাবেয়া বেগম তার পরদিন সকাল সকাল এসে ইরামের চরিত্র তুলে অনেক বাজে কথা বললেন। এঙ্গেজমেন্টের রিং খুলে নিয়ে যান। ইরাম ভাবতে থাকে সেদিনের কথা। প্রতিটা মুহূর্ত তার মনে আছে। সন্ধ্যায় ভার্সিটি থেকে ফিরে ইরাম বিছানায় গায়ে এলিয়ে ফোন ঘাটছে। তখন হঠাৎ রাকিবের কল আসে। সচরাচর এই সময় রাকিবের কল আসে না। কল আসলে বাংলাদেশ সময় রাত 11টা-12টার সময়ই আসে। আজ যে সন্ধ্যায় কল আসাতে ইরাম একটু অবাক হলেও খুশি হয়। সে ফোন রিসিভ করে। হ্যালো বলতে অপর পাশ থেকে রাকিবের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তুই সেমিস্টার ব্রেকে গত মাসে ট্যুরে গিয়েছিলি না? হঠাৎ ট্যুরের কথা জিজ্ঞাসা করার কারণ বুঝল না ইরাম। সে স্বাভাবিকভাবেই জবাব দিল, হ্যাঁ, কক্সবাজার ও বান্দরবান ট্যুর। কার সাথে গিয়েছিলি? এই প্রশ্নে ইরামের ভুরু কুঁচকে আসে। সে তো সবই রাকিবকে বলেছে, তাহলে রাকিব আবার জিজ্ঞাসা করছে কেন? কার সাথে গিয়েছিলাম মানে? আপনি তো জানেনই রাকিব ভাই, বলেছিলাম আপনাকে। ইরামের এই উত্তরে সন্তুষ্ট না রাকিব। সে শান্ত গভীর স্বরে ফের প্রশ্ন ছুড়ে, কার সাথে গিয়েছিলি ইরাম? এবার কেন যেন ইরামের মনে ভয়ের সঞ্চার হয়। রাকিব তার সাথে এমন শান্ত কণ্ঠে রেগে গেলেই কথা বলে। রাকিব কেন রেগে আছে সে বুঝতেও পারছে না। রাকিব ভাই, আপনি কোনো কারণে কি রেগে আছেন? তোকে সেটা জিজ্ঞাসা করছি, সেটার উত্তর দে আগে। কথাটা রাকিব ধমকে বলল। আতকে উঠল ইরাম। সে দ্রুত জবাব দিল, আমি একা গিয়েছিলাম একটা ট্যুর গ্রুপের সাথে। একা গিয়েছিলি? তাহলে ওই ছেলেটাকে? ইরাম বুঝতে পারছে না রাকিব এসব কি বলছে, কেন বলছে। কি বলছেন রাকিব ভাই? কোন ছেলে? আমি ট্যুরে যাওয়ার আগে আপনাকেও বলেছিলাম। আপনার তো তখন কোনো প্রবলেম ছিল না। নিজে সেই গ্রুপ ট্যুরের ম্যানেজারের সাথে কথা বলেছেন যেন আমার কোনো সমস্যা না হয়। তাহলে এখন এসব কি বলছেন? রাকিব তখন ইরামের ফোনে কয়েকটা ছবি পাঠালো, বলল, ছবিগুলো দেখ। ইরাম ছবিগুলো দেখল। একটা ছবি কক্সবাজারে ইরাম একটা ছেলের কোলে, ইরাম ছেলেটার ঘাড় পেঁচিয়ে ধরে আছে। আরেকটা ছবিতে বোম নৃত্যের সময় কয়েকজন একসাথে, তখন ইরাম ও ওই ছেলেটা একে অপরের দিকে হাস্যোজ্জ্বলভাবে তাকানো। আরেকটা ছবিতে হিমছড়ির পাহাড়ে ওঠার সময় ছেলেটা সামান্য উপরে থেকে ইরামের দিকে পানির বোতল এগিয়ে দেয়। আরেকটাতে ইরাম ওই ছেলেটার হাত ধরে আছে। ছবিগুলো দেখে ইরাম হতবাক হয়ে যায়। ছবিগুলো দেখে মনে হচ্ছে কেউ শুধু তাদের ছবি তুলতে অপেক্ষা করে করে তুলেছে। ইরাম শঙ্কিত কণ্ঠে রাকিবকে বলল, রাকিব ভাই, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। ছেলেটা আমাকে হেল্প করছিল। আমি ছেলেটাকে ইরাম বুঝতে পারল খুব বড় ধরনের ভুল বুঝাবুঝি হচ্ছে। সত্যি রাকিব ভাই, ওই ট্যুরের আগে আমি ওই ছেলেকে চিনতামও না। ছবিগুলো তো যা দেখছেন তা সব সত্যি না। তুই বলছিস ছবিগুলো এডিটেড? না, তা বলছি না। ছবিগুলো যেই অ্যাঙ্গেলে তোলা হয়েছে সেটাতে কোনো ঘাপলা আছে। আমি এক্সপ্লেন করছি আপনাকে। কোলে নেওয়ার ছবিতে ইরামকে থামিয়ে দেয় রাকিব। খুব ঝরা কণ্ঠে শুধায়, ছেলেটার নাম কি?
রাকিব ভাই, আপনি সত্যি ভুল বুঝছেন। তোকে আমি ছেলেটার নাম বলতে বলেছি, তোর এক্সপ্লেনেশন পরে শুনব। তুই নাম বল ছেলেটার। ইরাম ভয়ে ঢোক গিলে রাকিবের এই ভুল সে কিভাবে ভাঙবে বুঝতে পারছে না। তার ওপর ছেলেটার নামও ঠিকভাবে মনে পড়ছে না তার। ইরাম চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে। মিনিটখানেক চুপ করে থাকার পর উত্তর দেয়, আরাব নাম ছেলেটার। আরে বাহ, নামও মনে রেখেছিস। তুই নাকি চিনিস না ছেলেটাকে, তাহলে নাম কিভাবে মনে আছে? রাকিবের তাচ্ছিল্য ভরা কথা ইরাম কেঁদেই দিবে। ধরা গলায় বলে, আমি সত্যি ছেলেটাকে ওই ট্যুরের আগে চিনতাম না। ছেলেটার নামও আমি ভুলে গেছিলাম, ছবি দেখে খুব ভেবে মনে করলাম। রাকিবের কণ্ঠস্বর হঠাৎ ক্লান্ত শোনালো। আর কত মিথ্যা বলবি ইরু পাখি? আমি ট্যুর ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, ওরা বলেছে কোনো ব্যাচেলার ছেলে তাদের এই ট্যুরে যাচ্ছে না। 3 জন বয়স্ক দম্পতি ও তাদের সন্তানেরা, যারা কিনা নিজেরা নিজেদের বন্ধু, ওনারাই 14 জন। আর 2 নিউলি ম্যারিড কাপল, ওরাও নিজেদের মধ্যে বন্ধু। আর কিছু ভার্সিটি পড়ুয়া মেয়ে। টাকার পরিমাণ একটু বেশি বলে ওই ট্যুরে তেমন মানুষ হয়নি, মাত্র 24 জন হয়েছিল। কোনো ব্যাচেলার ছেলে ছিল না। বয়স্ক দম্পতিদের ছেলে সন্তানরাও 18 বছরের কম বয়সী। তাহলে ওই ছেলে কোথা থেকে এলো সেটা আপনি ট্যুর ম্যানেজারকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে জানবো? জিজ্ঞাসা করেছে, ওরা বলেছে লাস্ট মোমেন্টে অ্যাড করেছে। তাহলে তো বুঝলেনি আমার সাথে তো এর কোনো কানেকশন নেই। আছে। আমি নিজে ট্যুর ম্যানেজারকে এক্সট্রা পেমেন্ট করে বলেছিলাম কোনো ব্যাচেলার ছেলে যেন না নেয়। ওরা ব্যাচেলার ছেলে নেওয়ার আগে তোকে মেসেজও করেছিল ছেলের ছবি সহ। তুই বলেছিস ট্যুরে যদি কোনো হ্যান্ডসাম ছেলে না থাকে তবে নাকি ট্যুর জমবে না। রাকিবের শেষের কথা শুনে ইরাম যেন আকাশ থেকে পড়ল। আমি এই কথা বলেছি? কখন বলেছি? আমি তো আরও বাস থেকে নামার সময় 2 জন ব্যাচেলার ছেলে দেখে ম্যানেজারকে জিজ্ঞাসা করেছি এরা কেন আমাদের সাথে, কারণ আমাদের 24-25 জনের মধ্যে একটা সম্পূর্ণ বাস ভাড়া করেনি, অন্যান্য কিছু কক্সবাজারের যাত্রী নিয়েছে। ওই ম্যানেজার আপনাকে মিথ্যে বলেছে। আমার সাথে ট্যুরে কাকে নিবে না নিবে তা নিয়ে ওনার আর কোনো কথাই হয়নি। আপনি চাইলে আমার ফেসবুক পাসওয়ার্ড নিন, চেক করুন। দুনিয়াতে সবে মিথ্যে বলে, ছবিও মিথ্যে বলে, শুধু তুই একাই সত্যি কথা বলিস। তোর ফেসবুক পাসওয়ার্ড নিয়ে চেক করার আমার কোনো প্রয়োজন নেই। এই যাবৎকালে তুই যা বলেছিস আমি বিশ্বাস করেছি, কিন্তু সরি ইরাম, এবার তোর কথা আমার বিশ্বাসযোগ্য লাগছে না। তুই নিজেও স্বীকার করেছিস ছবিগুলো আসল, তাহলে আর কি যাচাই করব আমি? আফসোস আমার, ছোট থেকে তোকে চিনেও যেন চিনতে পারলাম না। তোর থেকে মাত্র 1.5 বছর দূরে আছি, তাতেই তুই এত বদলে গেলি। ইরাম এবার কাঁদছে, কান্নার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনো মতে শুধু বলল, রাকিব ভাই বিরাট বলো ভুল বুঝছেন, আমি সত্যি জানি না। ভালো থাক তুই ইরু পাখি, তোর সাথে এটাই আমার শেষ কথা। এরপর রাকিব ফোন কেটে দেয়। ইরাম কিছু বলতে গিয়েও পারে না। এরপর বারবার কল করে কিন্তু কল যায় না। সেই সন্ধ্যার পর রাতটা তার কাঁদতে কাঁদতেই যায়। পরদিন সকাল সকাল রাবেয়া বেগম তার ভাইয়ের বাড়িতে এসে হাজির, সাথে পায়েল। তিনি যাচ্ছে তাই বলে যাচ্ছেন। ইরামের মা ইয়াসমিন বেগম হতবাক হয়ে শুনছেন। পাশে ইরাম মাথা নিচু করে কাঁদছে। তখন ইরামের বাবা শফিক ইসলাম শুধালেন, কি হয়েছে? ইরাম কি করেছে ভাইজান? আপনাকে সম্মান করি, কিন্তু আপনাদের আদর আহ্লাদে ইরাম একদম বকে গেছে। কোনো বাধা নিষেধ মানে না, নিজের মন মর্জিতে চলে। এখন তো চরিত্রেও সমস্যা দেখছি, একাধিক ছেলের সাথে সম্পর্ক করেছি। শফিক সাহেব চমকে গেলেন। তার মেয়ের চরিত্র নিয়ে কথা হচ্ছে, কিছু বলার আগে ভেবে বলবি রাবেয়া, তুই আমার বোন, তাই বলে আবার মেয়ের নামে যা খুশি তা বলতে পারিস না। রাবেয়া বেগম হাসলেন, এরপর বললেন, ভাইজান মেয়ের ভালোবাসার চোখে পট্টি পরে বসে আছেন দেখছি। আপনার মেয়ে বাহিরে কি সব করে বেড়ায় তার কোনো খবর আছে? শফিক সাহেবের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। তিনি পাল্টা প্রশ্ন করলেন, কী সব করে বেড়ায়? রাবেয়া বেগম এবার পায়েলকে বললেন, পায়েল তোর মামাকে ছবিগুলো দেখা।
পায়েল নিজের ফোনের গ্যালারি থেকে ছবিগুলো দেখালো। শফিক সাহেব ছবিগুলো দেখছেন। ইরামের সাথে একটা ছেলে। প্রথম 3টা ছবিতে ছেলেটার চোখের সানগ্লাস থাকায় ও কয়েকটা ছবিতে মাথায় হ্যাট থাকায় চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। শেষের ছবিতে সাইড চেহারায় শফিক সাহেব এবার নিজের মেয়ের দিকে তাকালেন। অসহায় চাহনি তার। ডাকলেন মেয়ের নাম ধরে। ইরাম মাথা উঁচু করে ফোপাতে ফোপাতে শুধু বলল, বাবা, বিশ্বাস করো ছবিগুলোতে যা সবাই বোঝাতে চাইছে তেমন কিছুই না। রাবেয়া বেগম গর্জে উঠলেন, এখন তো বলবি এসব? বাপটা তো তোর নিজের মেয়ে বলতে গলে যায়। বাপের সামনে তো নিজেকে দোহা তুলসী পাতা প্রমাণ করতে হবে, তাই না? দুনিয়ার সবাই মিথ্যা কথা বলে, খালি আমাদের ইরাম সত্যের জননী। ইরামের কান্না যেন আরও বাড়ল। ড্রয়িং রুমের চিৎকার চেঁচামেচিতে ইমনেরও ঘুম ভেঙে গেছে। সে চোখ মুছতে মুছতে সেখানে এসে বড় ফুপির বলা শেষের কথাগুলো শুনল আর প্রত্যুত্তরে বলে উঠল, একদম ঠিক কথা। দুনিয়াতে সবাই মিথ্যা কথা বললেও আমার বোন বলে না। ইমনের কথায় রাবেয়া বেগম বিরক্ত হয়ে বললেন, এই যে আসছে আরেক নবাবজাদা বোনের হয়ে ওকালতি করতে। বলি, ইমন, সব কথা না শুনে তর্ক করা কি জরুরি? তো বলেন শুনি। তোর বোন যে ট্যুরে গেল 1 মাস আগে, কার সাথে গেছে কোনো খোঁজ খবর নিচ্ছিস? সেই খোঁজ খবর তো আপনার ছেলে নেই ফুপি। আমার আবার আলাদা করে খোঁজ নেবার কি দরকার? আপনার ছেলে এমন একটা ভাব করে যেন আমার বোন ওর নিজের সম্পত্তি। রাবেয়া বেগম ক্ষেপে উঠলেন, বেশি কথা বলিস তুই ইমন। নিজের বোনকে সামলে রাখ। আমার ছেলে আর তোর বোনের কোনো খোঁজ খবর নিবে না। ইমনও কম যায় না। সে ছোট থেকে তার বড় ফুপুর সাথে মায়ের প্রতি রুক্ষ আচরণ দেখে নিজ বড় ফুপির সাথে রুক্ষ আচরণ করতে অভ্যস্ত। সে বলে, ও মা, এই সুবুদ্ধি রাকিবের কিভাবে হলো? সেই ছোট থেকে ইরাম কি করবে না করবে তার উপরে এত এত নজরদারি। তারপর ইরামের ম্যাট্রিক পরীক্ষা শেষ হতে প্রপোজ করে বসলো। ইরামও রাজি। যদি ইরাম রাজি না থাকতো তবে আপনার ছেলে রক্ষা ছিল না। রাবেয়া বেগম ক্ষিপ্ত স্বরে বললেন, আমার ছেলে খারাপ কিসে? হীরার টুকরো ছেলে আমার, কোনো বাজে অভ্যাস নেই। ছোট থেকে শুধু তোর বোনকেই ভালোবেসেছে। কিন্তু তোর বোন তো একটা চরিত্রহীন, একজনে তার হয় না। ইমনের যেন ধৈর্যের বাঁধ ভাঙল। এতক্ষণ গলা স্বরে রম্যতার ছাপ থাকলো, এখন ঝাঁঝালো স্বরে বলল, সাবধান ফুপু, আমার বোনকে নিয়ে বাজে কথা বলবেন না। আসলে আপনার ছেলের মাঝে কোনো দোষ নেই, দোষ আপনাতে। আমি চাইনি আমার বোন আপনার মতো মহিলার সান্নিধ্যে যাক। ছোট থেকে দেখতেছি আমার মাকে হুকুমের ও রুক্ষ কথার ওপর রাখেন। এসে দাদির কানে এটা সেটা ঢুকাতেন। তারপর মা মেয়ে 3 জনে মিলে শুরু হয়ে যেতেন। মায়ের সামান্য ভুলকেও টেনে বড় করে দেখতেন। কারণ কি? বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করেছে, আর আমার মা ফর্সা না ও নানার বাড়ি আপনাদের মতো বড় ছিল না বলে আপনার চাচাতো ননদকে আমার বাবার সাথে বিয়ে দিতে চাইছিলেন। এখন আমার বোনকেও কথা শোনাতে ছাড়ছেন না। ইমনের কথা শোনার পর পায়েল এবার মুখ খুলল। নিজের মোবাইল ফোনটা আমার হাত থেকে নিয়ে ইমনের হাতে দিয়ে বলল, ইমন ভাই, এত বড় বড় কথা বলার আগে নিজের চোখে এই ছবিগুলো দেখে নাও। ইমন ভুরু কুঁচকে ফোনের স্ক্রিনে তাকালো। অতঃপর ছবিগুলো দেখে হকচকিয়ে ইরামের দিকে তাকায়। পায়েল আরও বলে, ইরাম ও আমি তো একই ইউনিভার্সিটিতে পড়ি। যদিও আমাদের ডিপার্টমেন্ট সেম না, আর ওর থেকে আমি 1 সেমিস্টার সিনিয়র, কিন্তু তাই বলে যে ওর কাণ্ড কারখানা দেখি না তা কিন্তু না। যা ভাব নিয়ে চলে, ওর ক্লাসমেটদের থেকে শুনি প্রায় ওর সিনিয়ররা ওকে প্রেমের প্রস্তাব দেয়। এমনকি আমার ডিপার্টমেন্টের কিছু ছেলেও দিয়েছে। ও এমন একটা ভাব নেয় যেন ওর থেকে সুন্দরী আর কেউ নেই। বলে তার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে, সে ভার্সিটিতে পড়াশোনা করতে এসেছে, প্রেম টেম করতে না। এমনভাবে মিষ্টি কণ্ঠে বলে যে ছেলের আরও পাগল হয়ে যায়। অথচ আমাকে দেখো, ওর থেকে আমার গায়ের রং ফর্সা। আমি তো ছেলেদের সাথে এমন ভাব নেই না, সরাসরি রিজেক্ট করে দেই। তোমার বোন এত ভালো মানুষই দেখাতে গিয়েও ধরা পড়লো এক ছেলের সাথে ট্যুরে গিয়েছি। কথাগুলো বলে পায়েল আড়ালে বাঁকা হাসল। ইরামের মা বাবা ভাই সবাই স্তব্ধ। ইরাম মাথা নিচু করে কাঁদছে। ইমন বোনের মুখের দিকে সে জিজ্ঞাসা করল, ইরু, এসব কি? কে এই ছেলে?
আর এসব ছবি কেন ছেলেটার সাথে? ইরাম ঢোক গিলে সব বলার শক্তি সঞ্চয় করে বলল, ভাইয়া ভাইয়া তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করো, আমি এই ছেলেকে এর আগে চিনতামও না। আর যে ছবিগুলো তোমরা দেখছো সেগুলো আসলে এমন মিনিংয়ের না। আমার পা কেটে গেছিল প্রবালে, তাই উনি আমাকে কোলে করে নিয়ে এসেছিলেন যেন বালি না লাগে। আর পাহাড়ের ওপর ওঠার সময় আমার শ্বাসকষ্ট হচ্ছিল কিছুটা, তাই তিনি পানি বাড়িয়ে দিতে এবং উঠাতে হাত বাড়িয়েছিলেন, আর কিছুই না। ইমন এক বলাতেই তার বোনকে বিশ্বাস করে নিল, কারণ ইরামের পায়ের কাটা অংশটা সে দেখেছে, যা রাকিব জানে না ও দেখনি। দূর থেকে রাকিব চিন্তা করবে বলে ইরাম জানায়নি। আর ইরামের অ্যাজমার সমস্যা আছে সেটাও সবাই জানে। ইমন বলল, আমি বিশ্বাস করি তোকে ইরু, যে যাই বলুক আমি জানি তুই কেমন। তুই আমাদের সম্মানহানি হবে এমন কিছু করবি না কখনো। ইরাম যেন মনে সামান্যতম হলেও স্বস্তি পেল। পায়েল মুখ বাঁকালো। রাবেয়া বেগম তাচ্ছিল্য করে বললেন, তো রাখ তোর বোনকে নিজের বিশ্বাসের ছায়। আমার ছেলে তো তোর বোনের সাথে কোনো সম্পর্ক রাখবে না বলে দিয়েছে, এই এঙ্গেজমেন্ট ভেঙে দিতে বলেছে। শফিক সাহেব ও ইয়াসমিন বেগম আরও চমকে গেলেন। ইরাম হুট করে তার ফুপুর পায়ে পড়ল, দয়া করে আমাকে একটু বিশ্বাস করো ফুপি, আমি সত্যি বলছি। তোমার ছেলেকে একটু বোঝাও, আমাকে তো ব্লক করে রেখেছে, একটু কথা বলিয়ে দাও। আমি ওনাকে সব বলবো, আমি জানি উনি সব শুনে আমাকে বিশ্বাস করবেন। এই ওঠ, পায় না পড়ে ন্যাকামি আমার পছন্দ না। আমার ছেলে যখন না করেছে তখন আমি তাতে কিছু বলবো না, ও সব বুঝেই না করেছে। আমার ছেলে তোকে বিয়ে করতে যখন চেয়েছিল তখনও যেমন ছেলের কথায় রাজি হয়েছি, এবারও তেমন। তোর এই মিথ্যে গল্পে চিরা ভিজবে না। তোর বাপ ভাই তোকে বিশ্বাস করে পূজা করুক, আমার ঘরে মিথ্যার ঠাঁই নেই। রাবেয়া বেগম এসব বলে ইরামকে ছাড়িয়ে নিলেন। এরপর উনি ইরামের শত অনুরোধও গললেন না। ইরামের অনামিকা থেকে জোরপূর্বক আংটি খুলে নিয়ে চলে গেলেন। মেঝেতে ক্রন্দনরত ইরামকে তার ভাই আগলে নিয়ে থামানোর চেষ্টা করছে। মিহুর ডাকে বাস্তবে ফিরে ইরাম, ইরু আপু তোমার হাতে একটু মেহেদি দেই প্লিজ। না তোরা দে, একটু একটু শুধু হালকা ডিজাইনের, আমার খুব ইচ্ছা করছে তোমার হাতে একটু মেহেদি পড়াতে। ফারিন ভাবি বলেছে তোমাকে জোর করে হলো যেন একটু মেহেদি দিয়ে দেই, তুমি না করলেও যেন না শুনি। ইরাম বিরক্ত হচ্ছে, উফ দয়া করে ঘ্যান ঘ্যান করিস না, একটু শান্তিতে থাকতে দে। এলি বলে, শান্তিতে থাকো না তো তুমি, আমরা তো শুধু তোমার হাতে শুধু একটু মেহেদি পড়াবো, তোমাকে একটু বিরক্ত করব না প্রমিস। আর যদি দিতে না দাও তাহলে কথা বলে বলে তোমার কানের পোকা একদম মেরে ফেলবো। তুমি তো জানোই আমিও এলি একটু বাঁচাল। বলে মিহু হাসল। ইরাম কপাল কুঁচকে দুজনের কিউট ভঙ্গি করে রাখা মুখশ্রী দেখল, অতপর হাত বাড়িয়ে দিয়ে বলল, হালকা ডিজাইন দিবি, ওসব গর্জিয়াস দিবি না, ওকে। মিহু ও এলি খুশিতে ঝলমলিয়ে ইরামের দুই পাশে গিয়ে দুজনে বসল। ইরাম ওদের হাসি মাখা মুখ দেখে মৃদু হাসল। সেই ভয়ানক ঘটনার পর ইরামের জীবন বদলে গিয়েছিল। সে ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছিল, সারাক্ষণ ঘরবন্দি থাকত। কেমন যেন শুষ্কতা তার হৃদয় জুড়ে, প্রাণস্থলতা হারিয়ে গিয়েছিল একদম। এভাবে 4-5 দিন কাটার পর ওকে ওর মামার বাড়ি পাঠানো হয়। সেখানে 1 সপ্তাহ থেকে কিছুটা স্বাভাবিক হলে আবার ভার্সিটি যাওয়া শুরু করে। অনেকদিন গ্যাপ হয়ে যাওয়াতে টিচারদের সাথে শফিক সাহেব নিজে কথা বলেন, তারপর সরাসরি মিড পরীক্ষা দিতে বসে। পরীক্ষাও খুব খারাপ হয়, পাস নম্বরও তুলতে পারে না। এর প্রভাব সেমিস্টার ফাইনালেও পড়ে। রেজাল্ট খারাপ হয়, সিজিপিও ড্রপ করে। ইরাম তখন 9ম সেমিস্টারে ছিল, এবার 10ম মানে 4th ইয়ারে ওঠে। সবার সহযোগিতায় নিজেকে ভুলে থাকলেও রাতের বেলা সে অপেক্ষা করে। এই বুঝি রাকিব কল করল। রাত 9:30। মিহু ও এলি খুব মনোযোগ দিয়ে ইরামের হাতে মেহেদি পড়াচ্ছে। ইরাম নিজের হাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ লেগে আসছে। গতকাল রাতে তার ঘুম হয়নি, আজ যে সারাদিনও চোখ লাগাতে পারেনি। এখন আর চোখ খুলে রাখতে পারছে না। আস্তে আস্তে বিছানার হেডবোর্ডে গা এলিয়ে নিদ্রায় তলিয়ে গেছে। রাবেয়া বেগম ও রাকিব বাড়ি ফিরছে। গাড়ি ড্রাইভ করছে ইরামদের ড্রাইভার।
রাবেয়া বেগম থমথমে মুখে ব্যাক সিটে বসে আছেন। রাকিবও ফ্রন্ট সিটে বসে বাইরের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর রাবেয়া বেগমই মুখ খুললেন। এসব করার কি দরকার ছিল? কোন সব মা? রাকিবের হেয়ালিতে রাবেয়া বেগম বিরক্ত হলেন। হেয়ালি করবি না? ইরামের সাথে তোর সব কিছু 3 বছর আগেই শেষ। তাহলে এখন এসব পাগলামি করার মানে কি? থাম এবার। আমার ওকে চাই, তাই ভালোবাসা একটু পাগলামি না থাকলে হয় নাকি? রাবেয়া বেগম ছেলের এমন ধারা কথা শুনতে শুনতে বিরক্ত। ইরামের প্রথম সংসার ভাঙার পর ওর এরকমই কথাবার্তা ছিল। নিজের ছেলের এমন পাগলাটে অধপতন মা হিসেবে নিজে মানতে পারছেন না। রাকিব, এবার থাম। তোর অনুরোধে ইরামের ডিভোর্সের পর আমি ভাইজানের কাছে তোর ও ইরামের বিয়ের কথা বলেছিলাম। ভাইজান কি রাজি হবেন? ইরামই রাজি না, আর তুই যা করেছিস তাতে ভাইজানও তোর ওপর ভীষণ রেগে আছেন। রাকিব হাসলো, বলল, মেয়ের স্বামীর এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার যেন সে বিয়ে ভেঙে যাওয়াতে মামু আমার উপরে রেগে আছেন। আমি তো ওনাদের মেয়েকে বাঁচিয়ে এনেছি। আজকাল কত খারাপ নিউজ আসে, পরকের কারণে বউকে খুন পর্যন্ত করে ফেলে। ওদের মেয়ে ওরা বুঝতো। তোর তো দরকার ছিল না ওসব করার। পায়েলও কত রাগ করেছে জানিস? পায়েলের কথা শুনে রাকিব চেতে যায়। ওর কথা বলবা না। আমি পায়েলকে কখনই বিয়ে করব না। ওর জন্যই আমি ইরামকে হারিয়েছি। ও ইরামকে ফাঁসিয়েছে শুধু তোমার বোনের মেয়ে বলে ওকে ছেড়ে দিছি, নয়তো মেরেই ফেলতাম। রাবেয়া বেগম চুপসে গেলেন। 1.5 বছর আগে লন্ডনে রাকিব ও পায়েলের এঙ্গেজমেন্টের রাতে রাকিব সব জানতে পেরেছিল। রাবেয়া বেগম ও পারভিন বেগমও সেদিনে জানতে পেরেছিলেন, যখন রাকিব পায়েলকে জোরপূর্বক সব সত্য সবার সামনে স্বীকার করতে বাধ্য করেছিল। পায়েল প্ল্যান করে ফাঁসিয়েছিল ইরামকে। ট্যুর ম্যানেজারকে টাকা দিয়ে এসব করিয়েছিল পায়েল। যদিও পায়েল এসবে শুধু আশা করছিল ট্যুরে কোনো ছেলের সাথে ইরামের বন্ধুত্ব হোক, কারণ তা না হলে এসব ছবি তুলতে পারতো না। আর ছবিগুলো ইচ্ছাকৃত তোলা হলেও ঘটনাগুলো ইচ্ছাকৃত ছিল না। এজন্য রাবেয়া বেগম পায়েলকে দোষারোপ করেন না। কিন্তু রাকিবের মনে পায়েলকেই দোষী ভাবে। পায়েলের জন্য ইরাম আজ অন্য কারো। রাকিব পায়েলকে বাধ্য করে ইরামকে কল করে মাফ চাইতে। ইরাম সেদিন তাচ্ছিল্য হেসে পায়েলকে মাফ করে তো দিয়েছিল, কিন্তু রাকিবের মনে আবারও ইরামকে ফিরে পাওয়ার বাসনা জাগে। ইরাম তন্মধ্যে নববিবাহিতা ছিল। তার বিয়ের বয়স তখন 2.5 মাস। তখন থেকে শুরু হয় রাকিবের পাগলামি। দেশে ফিরে আসে সে। শুরু করে ইরামকে ফিরে পাওয়ার পাগলামি। রাবেয়া বেগম হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন, দয়া কর বাপ আমার, ভাইজানের সামনে আর নিচু করিস না আমাকে। রাকিব কোনো প্রত্যুত্তর করল না। সে তোয়াক্কা না করে ফোনের স্ক্রিনে চেয়ে আছে। গতকাল দুপুরে সে ইরামের হবু স্বামীকে ইরামের সম্পর্কে জানিয়েছে। ইরামের সাথে তার আগের কিছু ছবি ও ট্যুরের সেই ছবিগুলো পাঠিয়েছে, কিন্তু বান্দার কোনো প্রতিক্রিয়া নেই। সিন করছে কি না তাও বুঝতে পারছে না। রিপিট হয়তো বন্ধ করা। রাকিবের মনের অস্থিরতা বাড়ছে। খুব কষ্ট করে সে ইরামের হবু স্বামী নিবিড় মাহমুদের ফোন নাম্বার জোগাড় করেছে। এটা করা মোটেও সহজ কাজ ছিল না। এই সম্বন্ধ আসার আগে ইরামের জন্য আরও 2টা বিয়ের সম্বন্ধ রাকিব ভেঙেছে। তাদের দুজনেরও আগের একটা বিয়ে ছিল ও ডিভোর্সড। কিন্তু এই নিবিড় মাহমুদের ব্যাপারটা আলাদা। একজন অতি অবিবাহিত হয়েও এক ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। রাকিব দেখেছে নিবিড় মাহমুদের বায়োডাটা, দেখতেও ভালো। তবে কেন সে ইরামকে বিয়ে করতে রাজি হলো? ছবিগুলো কি সে দেখেনি? রাকিবের আর ধৈর্য হচ্ছে না। রাগে টকবক করছে মস্তিষ্ক তার। সে ঝাড়লো হাতের ফোনটার ওপর। ফোনটা গাড়ির সামনের অংশে সজোরে ছুঁড়ে ফেললো। একদম কাছের সাথে গিয়ে বাড়ি খায় ফোনটা। সেখানে সামান্য ফোনের লাইনিং থাকায় কাজ ফাটেনি ফোমের। ছেলের আচমকা এই রাগের বর্ষণে আটকে ওঠেন রাবেয়া বেগম। ড্রাইভারও কিছুটা ভয় পায়। রাবেয়া বেগম আতঙ্কিত হয়ে বললেন, এমন করিস না বাবা, ইরাম তোর ভাগ্যে নেই। ইরাম এখন তোকে শুধু ঘৃণা করে। ও ঘৃণা করে না মা, ও আমাকে এখনও ভালোবাসে। আমি জানি ও আমাকে এখনও ভালোবাসে। রাবেয়া বেগম বুঝতে পারছেন না ছেলেকে কিভাবে বুঝাবেন। ইরামের ডিভোর্সের পেছনে রাকিবের হাত আছে জানার পর আবারও তাকে সুকৌশলে লন্ডনে পাঠিয়েছিল। সেখানে যাওয়ার পর 4 মাস তার পাসপোর্ট লুকিয়ে রেখেছিল।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ছেলের জীবন বাঁচাতে পাসপোর্ট ফিরিয়ে দিতে বাধ্য হন। রাবেয়া বেগম নিজেকে অসহায় অনুভব করেছেন ছেলের কাছে। দেশে থেকে একা ছেলেকে সামলানো কষ্টসাধ্য, তার জন্য রাকিবের বাবাকে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলবেন তিনি। ফজরের ওয়াক্তে ঘুম ভাঙে ইরামের। ছোট ছোট করে চোখ খুলে দেখে মিহু ও এলি তার পাশে শুয়ে ঘুমাচ্ছে। হেডবোর্ডে হেলান দিয়ে বেকায়দায় ঘুমানোর কারণে ঘাড় ও পিঠ ব্যথা করছে তার। দেয়াল ঘড়িটার দিকে তাকালো, ঘড়িতে 5:05 বাজে। কিছু মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। ইরা সোজা হয়ে বসলো। 2 হাতের 4 পিঠেই মেহেদি দিয়েছে দুজন মিলে। 2 হাতের তালুতে শুধু ফুল এঁকেছে আর উল্টো পিঠে হালকা ডিজাইন। মেহেদিগুলো শুকিয়ে প্রায় কালো রং ধারণ করেছে। ইরাম কয়েক সেকেন্ড নিজের মেহেদি দেয়া হাত দুটোর দিকে চেয়ে থেকে উঠে গেল। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে উজু করলো নামাজের জন্য। ঘড়িতে বেলা 1:15 বাজে এখন। নামাজ পড়ে চুল থেকে সবে তাওয়ালটা খুলল ইরাম। দরজার বাইরে তার সব কাজিন মহলের ভিড় জমেছে। সবাই তার নানা বাড়ির কাজিন। ইরাম তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে দরজা খুলল। ফারিন চটজলদি রুমে ঢুকে ইরামের হাত ধরে বিছানায় বসায়। কতক্ষণ ধরে ডাকছি? ছেলের বাড়ির সবাই নামাজ পড়েই রওনা হয়ে যাবে। আজকে জুমার দিন, নামাজের পর রাস্তা প্রায় ফাঁকাই থাকবে। ট্রেনে চলে আসবে। আর তোমাকে দেখো, এখন অবধি চুলও শুকাওনি। ফারিন তাড়াতাড়ি হেডরারটা এনে ওর চুল শুকাতে শুরু করলো। মিহু, এলি, খালাতো বোন নাদিয়া ও নীলা শাড়ি বের করে মেকআপের জিনিসপত্র সামনে এগিয়ে রাখছে। শাড়িটা রুবি রেড রঙের বেনারসির জমিনে সোনালি সুতোর ছোট ছোট হালকা কারুকাজ। শাড়ি দেখে তারিন, নাদিয়া, মিহু ও এলির বেশ পছন্দ হয়েছে। নীলা বিবাহিত, সে শাড়িতে হাত বুলিয়ে বলে, এই রঙটা এখন ট্রেন্ডিং চলছে। কিছুদিন আগে ওয়াইন রেড ও মেরুন ট্রেন্ডিং ছিল, এখন রুবি রেড। আর আমার বিয়েতে আমাকে দিয়েছে মেরুন রঙের শাড়ি। তোদের দুলাভাই নিজে পছন্দ করে কিনেছিল, কিন্তু এখনকার ট্রেন্ডিং দেখে আমার রুবি রেডটাও নিতে ইচ্ছে করতেছে, কিন্তু পরবো কই, তাই নেই না। এলি দুষ্টু করে বলে, কেন আপি? আজকে পড়তে, পরে সবাইকে চমকে দিতে সারপ্রাইজ। নাও গেস হু ইজ দ্য ব্রাইড। এলির কথায় সবাই হেসে ওঠে। ইরাম হালকা হেসে সবাইকে দেখছে। তারপর ভাবির হাত থেকে হেডড্রায়ার নিয়ে নিজের চুল শুকিয়ে নিচ্ছে। মনে পড়ে তার প্রথম বিয়ের কথা। সেদিনও আজকের মধ্যে তেমন একটা পার্থক্য সে দেখতে পাচ্ছে না। সেদিনও তার চারপাশে সবাই কত হাসি খুশি ছিল। পার্থক্য এটাই যে সেইবার তার মন অবচেতনে রাকিবের অপেক্ষা করছিল। শেষবারের মতো রাকিবের সাথে যোগাযোগ করতে বান্ধবীর ফোন দিয়ে কল করেছিল, কিন্তু রাকিব ফোন উঠায়নি। এবার আর সেই অপেক্ষা নেই। সামনে যাওয়া হবে, সব কিছু সে মেনে নিবে। পুরো 1.5 ঘন্টা পর ইরামকে সাজানো শেষ হয়েছে। ঘড়িতে এখন প্রায় 3টা বাজছে। মাঝে মেকআপের আগে ইয়াসমিন বেগম এসে ইরামকে খাইয়ে দিয়ে গেছেন। মেকআপের পর তো খাওয়ারও ঝামেলা, আবার বরের সাথে বসে ইরাম খেতে পারবে না। তাই তিনি জানেন, এই তো মিনিট 5 আগে ছেলেপক্ষের মহরানা এসে পৌঁছেছে। ইরামকে রুমে নীলা ও ফারিনের কাছে রেখে মিহু, এলি, নাদিয়া গেছে ড্রয়িং রুমে ছেলেপক্ষের মানুষজন দেখতে। ফারিন ছেলেপক্ষের আনা গহনাগুলো ইরামকে ঠিকঠাক করে পাঠিয়ে দিয়ে বলে, দেখছো, এত সামান্য সাজ, তাতেও কত সময় লাগলো। আর যদি পার্লারের মতো ফাউন্ডেশনের পারদ করে মেকআপ করাতাম তবে তো হতোই। নীলা ইরামের থুতনিতে হাত দিয়ে বলে, কিন্তু যাই বলো ভাবি, ইরামকে আজকে ওর প্রথম বিয়ের সাজের থেকেও বেশি সুন্দর লাগছে। ফারিন তৎক্ষণাৎ নীলাকে ইশারা করে কিছু। ইরাম বুঝলো তা। সে মৃদু হাসলো যাতে নীলা গিল্টি ফিল না করে। নীলা আরও বলল, আমি তেমন করে বলিনি, আসলে সত্যি আজ আমার বোনটাকে খুব সুন্দর লাগছে। বেশি ভালো লাগছে শাড়ির রঙের সাথে হালকা মেকআপে। আগেরবারের শাড়ির রঙটাই ওকে তেমন মানাচ্ছিল না। শাড়িটার রং সুন্দর হলেও ওর স্কিন টোনের সাথে একটু বেমানান ছিল। এজন্য স্কিন টোন ম্যাচ করে পার্লারে ওকে এত ফর্সা মেকআপ দিয়েছিল যে চেনাই যাচ্ছিল না। এখন দেখো এত সুন্দরভাবে মানিয়েছে, মাশাআল্লাহ। ছেলের ফ্যামিলিতে সত্যি পছন্দ ভালো।
গহনাগুলো হালকার মধ্যে হলেও ডিজাইন সুন্দর। ফারিনা মৃদু হেসে বলল, তা ঠিক বলেছ। বালা দুটো তো মনে হচ্ছে অনেক পুরনো ডিজাইনের, হয়তো ওর শাশুড়ির। আমারও তো তাই মনে হচ্ছে। তখন ইরামের ছোট মামি মনিরা বেগম এলেন, বললেন, নীলা, ফারিন কাজী আসবে একটু পর। ফারিন, দেখো না ইমনকে কল করে। ছেলেটা হুট করে একটু আগে বেরিয়ে গেল, এখন এলো না। আচ্ছা মামি, আমি দেখছি। মনিরা বেগম চলে গেলে ফারিন ফোন নিয়ে বারান্দায় যায় ইমনকে কল করতে, কিন্তু ইমন কল ধরছে না। ফারিন দুবার কল করে ফেলেছে, তাও রিসিভ হচ্ছে না। নীলাও যায় বারান্দায়। কি হয়েছে ভাবি, ভাইয়া কল ধরতেছে না? না গো, কই যে গেল বোনের বিয়ে আর সে হাওয়া। কী সব যে করে লোকটা, আজব লাগে মাঝে মধ্যে। নীলা হালকা হাসে বলে, প্রেম করেই তো আমাদের আজব ভাইকে বিয়ে করেছ, এখন তো এসব সহ্য করতে হবে। আসলে তখনই মতিভ্রম হয়েছিল, না হলে এমন ছেলের প্রেমে পড়ি। নীলা মুখ চেপে হাসে। হঠাৎ করে দেখলো কিছুক্ষণ আগে ছেলের বাড়ির যেই মেয়েটা গহনা দিয়ে গেছে, সে বাইরে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। নীলা ফিসফিস করে ফারিনকে বলল, ভাবি, একটা বিষয় আমাকে একটু ডিস্টার্ব করছে। ছেলে পক্ষ থেকে যে মেয়েটা গহনা দিয়ে গেল, সে একবারও ইরামকে দেখতে চাইল না, কেমন যেন অদ্ভুত ব্যবহার করলো। মেয়েটা নিবিড়ের কি হয় তা জানা হলো না। যতদূর জানি নিবিড়ের বড় ভাই ও ভাবি ব্রিস্টলে থাকেন, ওনারা বিয়েতে আসতে পারবেন না। কোনো বোন তো নেই, তাহলে মেয়েটাকে কাজিন হয়তো, অত ভেব না। ভাবতে না চাইলেও ভাবছি, ভাবি, আমাদের ইরু খুব কষ্ট সহ্য করেছে। আমি মন থেকে চাই বোনটা আমার এবার সুখ পাক। ওর এটা দ্বিতীয় বিয়ে বলে কেউ ওকে কটাক্ষ না করুক, আমিও তাই চাই। এখন পজিটিভ সব ভাবতে হবে, নেগেটিভ ভেবে ভয় বাড়ানোর দরকার নেই। তুমি একটু তোমার হাজব্যান্ডকে কল করে জিজ্ঞাসা করো তো, সে জানে কি না ইমন কোথায় গেছে। নীলা সায় দিয়ে তার স্বামী দিহানকে কল করলো। দিহান কল রিসিভ করে তাড়াহুড়ো করে বলে, আমরা আসছি। রাকিবকে একটা সাহায্য করতে দেরি হয়ে গেল, বিয়ে কি পড়িয়ে ফেলেছ? নীলা তবদা খেয়ে গেল, সে কিছু জিজ্ঞাসাই করেনি। তার মানে ইমন ও দিহান একসাথে আছে। নীলা বলল, তুমিও ইমন ভাইয়ের সাথে? ছোট মামি তো এটা বলেননি। আর রাকিব আবার কি করছে? তোমরা কই এখন? আসতেছি, মসজিদের কাছে আছি, বাসার কাউকে বইল না, আমরা এসে বলবো। এরপর দিহান কল কেটে দেয়। নীলা আরও কিছু জিজ্ঞাসা করতে গিয়েও পারে না। দেখছো ভাবি, এই রাকিবের বাচ্চা পুরো সাইকো হয়ে গেছে। শয়তানটা আজকেও মনে হয় ঝামেলা করতে আসতেছিল। ফারির মাথায় হাত দিয়ে বসে, এই কি একটা প্যাচাল। কিছুক্ষণ পর ইরামের বাবা শফিক ইসলাম, বড় মামা আতাহার রহমান, ছোট মামা আবেদ রহমান ও ছেলেপক্ষের 1-2 জন সহ কাজী নিয়ে ইরামের রুমে আসলেন। দেনমোহর 8 লাখ ধার্য করে বিয়ে পড়াতে শুরু করলেন। ইরাম হঠাৎ বেখালি হয়ে যায়। স্মৃতির পাতায় অতীত স্মৃতি ভাসছে। কিছুটা শঙ্কাও কাজ করছে মনে। যখন ইরামকে কবুল বলতে বলল, ইরাম তখনও নিজের ভাবনায় মশগুল। পাশ থেকে ফারিন ওর হাতে স্পর্শ করলে সম্বিত ফেরে তার। কাজী আবার কবুল বলতে বলেন। অতপর ইরাম নিজের মনকে বুঝিয়ে কবুল বলে। সবাই আলহামদুলিল্লাহ বলে। ইরাম সাইন করে কাবিননামায়। বিয়ে পড়ানোর পর বর বউকে একসাথে বসানো হল ড্রয়িং রুমে। ইরাম পুরোটা সময় মাথা নিচু করে রেখেছে। সবাই ফোনের ক্যামেরা তাক করে বর বউয়ের একসাথে ছবি তুলছে। তখন একজন বলে উঠল, আরে ভাবি, ক্যামেরার দিকে তাকান, নিচের দিকে তো কিছু নেই। ইরাম মাথা উঁচু করে সামনের দিকে তাকাতে হাস্যরত মানুষটার হাতে ডিএসএলআর নিয়ে দাঁড়ানো। ইরাম হকচকে যায়, লোকটাকে সে চিনে, দেখেছে সে, কিন্তু এই মুহূর্তে নাম বা কোথায় দেখেছে ঠিক মনে পড়ছে না। ইরাম জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটা বুঝলো, সে হাস্যোজ্জ্বল মুখে বলল, চিনতে পেরেছেন ভাবি? আমি জুবায়ের, ওই যে কক্সবাজার বান্দরবনের ট্যুর। ইরামের মনে পড়ে, সে অবাক হয়। ইরামের মুখ চোখের প্রশ্নাত্মক ভাব দেখে জুবায়ের বলে, ভাবছেন নিশ্চয়ই আমি এখানে কিভাবে? আর আমার বন্ধু আরাভের সাথেই তো আপনার বিয়ে হলো। এই কথা শুনে ইরাম চমকে তৎক্ষণাৎ পাশে বসা নিজের সদ্য বিয়ে করা স্বামীকে দেখে। আরাভ তার দিকে মৃদু হেসে তাকিয়ে আছে। ঘরে উপস্থিত সকলের চোখে প্রশ্ন, আরাভ, আমার সাথে তো নিবিড় মাহমুদের বিয়ে হওয়ার কথা, তাহলে আপনি এখানে? জুবায়ের বলে, আরে ভাবি, ওর নামই তো নিবিড় মাহমুদ আরাব, আপনি জানেন না? ইরাম মাথা নাড়ে। জুবায়ের বলে,
আরাব মনে হয় আপনাকে ওর পুরো নাম বলেনি, আসলে আমার ডাকনামও নিবিড়, তাই আমিও আর আরাব একে অপরকে এই নামে ডাকি না। ইউনিভার্সিটিতে এই নাম, ক্লাসের জন্য সবাই আমাদের জুবায়ের ও আরাব বলে ডাকত, তাই হয়তো বলেনি। ইরাম এবার বুঝতে পারলো তখন আরাফের এক কাজিন ভাই সুধায়, আপনি কি নিবিড় ভাইয়ের ছবি দেখেননি বিয়ের আগে? এই প্রশ্নে ইরাম মাথায় নিচু করে ফেলে, জবাব দিতে পারে না। যে মেয়েটা গহনা দিতে গিয়েছিল সে কিছুটা ব্যঙ্গ করে বলে, সেকেন্ড বিয়ে, তাই হয়তো যার সাথে বিয়ে হচ্ছে তার ছবি দেখার প্রয়োজন বোধ করেনি। মেয়েটা এই কথা বলা আর পরপরই একজন মধ্যবয়সী মহিলা মেয়েটার হাতে চিমটি কাটে ও ইশারায় শাসায়। এদিকে ইমন দরজার পাশে এসে দাঁড়িয়েছে। যখন জুবায়েরের নিজের ও আরাফের নামের মিল বলছিল, ও ওই মেয়েটার কথা শুনে বিরক্ত হয়। তার মুখ দিয়ে কখন বেফাস কিছু বের হয়ে যায় এই ভয়ে দিহান পাশ থেকে তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলে, এত উত্তেজিত হইও না ভাই, আমার মাতৃ বোনটার বিয়ে হলো, এখন যদি দুলা ভাই এই মেয়েটা যদি এসব বলে তবে আমি গ্যারান্টি দিতে পারতেছি না কিছুর। দিহান অসহায় দৃষ্টিতে আশেপাশে তাকায়। তার পাশে তার মামাতো শালা নাদিম ও আনাস দাঁড়িয়ে। নাদিম ও আনাস দুজনে এসব শুনেছে। নাদিম ফিসফিস করে বলে, দুলা ভাই, ইমন ভাইরে এখানে রাখা রিস্কি, আপনি ছাড়া আমাদের মধ্যে কেউ তার মুখের লাগাম এই মুহূর্তে টানতে পারবে না, দয়া করে ভাইরে নিয়ে যান। দিহানও তাই মনে করে ইমনকে এক প্রকার টানতে টানতে নিয়ে যায়। ড্রয়িং রুমে ছবি তোলা শেষে খেতে বসানো হয়। ছেলে পক্ষ থেকে 20 জনের মতো এসেছে। আরাফের বাবা, চাচা, মামা ও ফুপাদের বসানো হয়েছে ডাইনিং টেবিলে, আর চাচি, মামি, ফুপি ও ভাবিদের বসানো হয়েছে ভেতরে একটা ঘরে সুন্দর করে সব গুছিয়ে। আর আরাফ ও তার কাজিনদের জন্য ছাদে একটা বড় টেবিল সাজানো হয়েছে। ওদের সাথে দিহান, ইমনরাও বসেছে। আরাফের পাশে ইরামকে বসানো। ইরামের পেটে খিদে নেই, তাও তাকে এখানে বসে খাওয়ার ভান ধরতে হবে। জুবায়ের আরাফের আরেক পাশে বসে আরাফকে বলল, আরাফ, তুই প্রথমে ইরাম ভাবিকে খাইয়ে দে, তারপর সবাই শুরু করবে। আরাফ তা আমলে নিয়ে খাবারের প্রথম অংশটুকু উঠিয়ে ইরামের মুখের কাছে ধরল। সবার সামনে ইরাম অস্বস্তিতে পড়ে যায়। কৃত্রিম হাসার চেষ্টা করে সে। মিহু ইরামের পেছন থেকে ইরামকে বলে, আপু খেয়ে নাও। ইরাম মুখে নেয় আরাফের হাত থেকে খাবারটা। সবাই হাতে তালি দিয়ে উঠল। বিরত থাকে ওই মেয়েটা, সে মুখ ভেঙচি কাটে। জুবাইরের চোখে লাগে মেয়েটার প্রতিক্রিয়া। সে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, আর প্রীতি, তুমি তো তোমার ভাবির সাথে ছবি তুললে না, আরাফের বাবার বংশে তুমি তো ইরাম ভাবির একমাত্র ননদ। প্রীতি মেয়েটা মুখ বাঁকিয়ে বলে, কিন্তু সে আমার একমাত্র ভাবি না, তাছাড়া সময় তো ফুরিয়ে যাচ্ছে না, ওই বাড়ি গিয়েও ছবি তুলতে পারবো। আচ্ছা, আমি তুলে দেব, তবে হাসি দিয়ে সুন্দর করে ছবি তুলবা, সারা জীবন যাতে ননদ ভাবির ছবিটা বাঁধিয়ে রাখা যায়। জুবায়ের খানিক রম্যস্বরে কথাগুলো বলল। পাশ থেকে আরাব টেবিলের নিচ দিয়ে ওর হাতে চাটা লাগিয়ে থামতে ইশারা করে। মিহু ও এলি ইরামের পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে আলোচনা করছে, এই এলি, এই প্রীতি মেয়েটাকে আমার সুবিধা লাগছে না, আসার পর থেকে কেমন মুখটাকে করে রেখেছে। ঠিক বলেছিস, ভাইয়ের বিয়ে কই আনন্দ করবে, সবার সাথে পরিচিত হবে, কিন্তু না, ইরু আপুকে পিঞ্চ করে কথা বলেই যাচ্ছে। আমার তো ভয় হচ্ছে ইমন ভাইকে নিয়ে, দেখ কিভাবে মেয়েটার দিকে তাকাচ্ছে। দিহান, জিজু নিশ্চয়ই টেবিলের নিচে ভাইয়ের হাত শক্ত করে ধরে রেখেছেন। আসলেই ফুপা ও বাবা না করে দিয়েছেন, ছেলেপক্ষের কেউ কিছু বললেও যেন শুধু শুনে যায়, উল্টাপাল্টা কিছু না বলি। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে সবাইকে দই মিষ্টি দেওয়া হয়। বিকেল 5টা নাগাদ ছেলেপক্ষ ইরামকে নিয়ে রওনা হবে। ইরামকে ওর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াসমিন বেগম মেয়ের কপালে চুমু দিয়ে ভেজা কণ্ঠে বললেন, এবার অন্তত সুখী হ মা, দ্বিতীয় সংসার হলেও সবার সাথে এমনভাবে মানিয়ে নিবি যেন কেউ তোর কোনো খুঁত না পায়। তোর চাচি শাশুড়ির সাথে কথা হলো, তোর শাশুড়ি তো আসেননি, তিনি বললেন তোর শাশুড়ি মানুষটা খুব ভালো, তিনি একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক, খুব বিনয়ী মানুষ। তোর যে আগে বিয়ে হয়েছিল এই নিয়ে ওনার কোনো মনে প্রশ্ন নেই, যত্ন করে সংসার করিস মা। ইয়াসমিন বেগমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ইরামের বড় মামি নাসরিন বেগম ইরামকে বললেন, আমি জানি তুই সবার সাথে মানিয়ে নিবি,
তারপরও বলবো কোনো সমস্যা হলে আমাদের জানাবি। আশা বেগমও সায় দেন। সবার উপদেশ শেষে ইরামকে বিদায় দিতে সবাই প্রস্তুত। শফিক সাহেব মেয়েকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে শুধু বললেন, ভালো থাকিস মা। ইমনও তার বোনকে বুকে জড়িয়ে নেয় আর বলে, কেউ তোকে কিছু বললে সরাসরি আমাকে বলবি, আমি দেখব কে আমার বোনকে কষ্ট দেয়। আমি আমার বোনের জন্য সব করতে পারি, জবানও টেনে ছিঁড়ে ফেলতে পারি। কথাগুলো বলতে বলতে ইমন প্রীতির মেয়েটার দিকে তাকায়। প্রীতি ভুরু কুঁচকে তাকিয়ে আছে। জুবাইর রম্য সুরে বলল, আপনাকে সেই কষ্ট করতে হবে না ভাই, আমাদের আরাফই যথেষ্ট এর জন্য। বলে হেসে উঠল আরাফ, চোখ রাঙালো ওকে। এরপর বোন ও ভাবিদের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যায় ইরাম। আরাফ গাড়ির দরজা খুলে ইরামকে উঠতে ইশারা করে। তারপর ইরাম ওঠার পর নিজে ওঠে। গাড়ি চলতে শুরু করলে ইরাম জানালা দিয়ে সবাইকে উদ্দেশ্য করে হাত নাড়ে। চোখ বেয়ে নোনা জল গড়ায় তার। যদিও তার প্রথম বিয়ে না, তারপরেও প্রিয়জনদের থেকে দূরে অচেনা পরিবেশে যাওয়ার ভয় তো থাকেই। ইরামের চোখে অশ্রু দেখে আরাফটি শুয়ে গিয়ে দেয়। চোখের পানি মুছে নিন মিস রেইনবো। ইরাম তৎক্ষণাৎ তাকায় আরাফের দিকে। আরাফ মুখে হাত দিয়ে ভুল কিছু বলে ফেলেছে এমন একটা ভাব নিয়ে বলে, সরি মিসেস রেইনবো। ইরাম চমকায়, লোকটা সেই 3 বছর আগের মতোই কথা বলছে, অথচ সেই সময়গুলোর জন্য সে আজ এই স্থানে এসে দাঁড়িয়েছে 3 বছর আগে। একঝাঁক নবীন প্রবীণ অচেনা মানুষদের সম্মিলিত ট্যুর বাস এসে কক্সবাজারে পৌঁছালো। বাস থামল সুগন্ধা বিচের কাছে, তাদের বুক করে রাখা হোটেলের সামনের রাস্তায়। বাস থেকে আসতে নামলো সবাই। ইরামও নেমে দাঁড়ায়। ম্যানেজারের সহযোগী লাবিব গাড়ির ডেক থেকে সবার লাগেজ ব্যাগ বের করছে। ইরামও গেল সেখানে। লাবিব নামের ছেলেটা ইরামের লাগেজ বের করে দিল। তখন তার পাশে 2টা ছেলে এসে দাঁড়ালো। লাবিব তাদের লাগেজও বের করে দিচ্ছে। দুইজনের একজন বলল, দোস্ত সবার এত এত লাগেজ, আর আমারও তোর দুজনের মিলে একটা লাগেজ, আমাদেরও আর একটা লাগেজ আনা দরকার ছিল। পাশের ছেলেটা হাসলো, কিছু বলল না। ইরাম ভুরু কুঁচকে এসে ছেলে দুটোর দিকে তাকালো। তার মনে প্রশ্ন জাগছে, এরা কারা? ম্যানেজার থেকে যা শুনেছিল তাতে 18 বছরের উপরে কোনো ব্যাচেলার ছেলে তাদের গ্রুপেই যাচ্ছে না। ছেলে দুটো লাগেজ নিয়ে হোটেলের ভেতরে গেলে ইরাম লাবিবকে ধরে। লাবিব ভাই, আমাদের সাথে কি এই ছেলেগুলো এসেছে? হ্যাঁ, পরশুদিন দুপুরে বুকিং দিয়েছে, কিন্তু আপনারা তো বলেছিলেন ব্যাচেলার ছেলে আমাদের সাথে ট্যুরে আসবে না। অ্যান্ড মোমেন্ট অ্যাড হতে চাইছে, আর মাত্র এই 2জন নিয়ে ট্যুর তো আমাদেরও লস। এই কজন নিয়ে ট্যুর, তাই না? একজন বাড়লে ক্ষতি কি? কথাটা বলতে বলতে লাবিবের ডাক পড়ল। সে চলে গেল। ইরাম আরও কিছু বলতো, কিন্তু তার হয় না বলা। অতএব মুখ লটকিয়ে সেও হোটেলের ভেতরে গেল। হোটেলের লবিতে লাগেজ ব্যাগ নিয়ে অপেক্ষা করছে সবাই। ট্যুর ম্যানেজার হোটেলের রিসিপশন থেকে রুমের চাবি এনে সবাইকে বুঝিয়ে দিল ইরাম ও ভার্সিটির পড়ুয়া 5 জন মেয়ের সাথে রুম শেয়ার করবে। এক রুমে 3 জন করে। বাসে আসতে আসতে মেয়েগুলোর সাথে ইরামের কথাবার্তা হয়েছে। রুমে গিয়ে ইরাম প্রথমে ফ্রেশ হলো। তার 2 রুমমেট ওভাবে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ইরাম ওদেরকে বলল, তোমরা ফ্রেশ হও। লাবিব ভাই বললেন, নাস্তার ব্যবস্থা হোটেলের নিচে করেছেন। মেয়ে দুটোর একজন বলল, আচ্ছা। বাসে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপর যাই। অপরজন বলল, তুমি গিয়ে নাস্তা করো, আমরা আসছি কিছুক্ষণের মধ্যে। এদিকে ইরামের খুব খিদে পেয়েছে। মেয়ে দুটোর হাবভাবে মনে হচ্ছে না সহসা উঠবে। খিদে পড়ে গেলে তখন আবার খেতে ইচ্ছে করবে না, তাই ইরাম নিচে নেমে এলো। নাস্তার আইটেমে খিচুড়ি ও ডিম ভুনা। খিচুড়ি ইরামের খুব পছন্দ। সে এবার বসার জায়গা খুঁজছে। প্রতিটা টেবিলে 6টা করে চেয়ার, সবাই বসে পড়েছে। লাবিব ইরামকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু আপনি ওই টেবিলে বসেন, ওখানে খালি 2 জন বসে আছে আমাদের গ্রুপের। লাবিবে ইরামকে নিয়ে গেল সেই টেবিলে। ছেলে দুটো বসে সেখানে। নতুন যুক্ত হওয়া 2টো ছেলে। ইরাম কৃত্রিম হাসলো, তার সে বসলো খেতে। খাবারের 1 লোকমা মুখে দিতেই ছেলে দুটোর মধ্যে একজন ইরামকে শুধালো, আপনার সাথে আপনার বান্ধবীরা আসলো না? ইরাম খাওয়া থামালো, কৃত্রিম হেসে বলল, ওরা আমার বান্ধবী না, আমি একা এসেছি। এই উত্তর শুনে ছেলে দুটো যেন অবাক হয়েছে। এই ছেলেটাই আবার প্রশ্ন করে, একা এসেছেন? বাড়ি থেকে পারমিশন দিল? ইরাম কিছুটা অপ্রস্তুত হয় এই প্রশ্নে। প্রতি লোকমা খাবার মুখে তুলতেই আর একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে সে। ইরামকে অপ্রস্তুত দেখে ছেলেটা বলল, আসলে কোনো ট্যুরের কথা উঠলে মেয়েদের একটাই কথা হয়, বাড়ি থেকে রাজি হচ্ছে না।
যদিও সবার ক্ষেত্রে হয় না, কিন্তু আপনি একা এসেছেন জেনে একটু অবাক হয়েছে আর কি। ইরাম বিপরীতে জোরপূর্বক মৃদু হাসলো। ছেলেটা আবার কিছু বলবে, তখন পাশের ছেলেটা তার হাতে চাটা মেরে চুপ করতে ইশারা করে। আরনয়নে ইরাম তা দেখে মনে মনে পাশের ছেলেটাকে ধন্যবাদ, অতঃপর খেতে থাকে। খাওয়া শেষ করে ইরাম এবার সেখানে থেকে বেরোনোর সময় ওই 5 বান্ধবী খেতে আসে। ইরামকে দেখে ওরা হাত নাড়ে, ইরামও হাত নাড়ে। ইরাম বুঝে যায় এদের সাথে তাল মিলিয়ে সে চলতে পারবে না, কারণ ওরা নিজেদের মতো যখন তখন যা ইচ্ছে করবে মানসিকতা নিয়ে চলতে চাইছে। ইরাম হোটেল থেকে বেরিয়ে গেলে সুগন্ধা বিচে যাবে এখন। জুবাইর সময় শুরু হয়েছে, সাগরে মানুষজন এখনই গোসল করবে। হোটেলের সামনে দিয়ে পাকা রাস্তা কিছুটা, সেটা পেরিয়ে মেন রোড ক্রস করে তারপর বালু ও দোকানপাট। এই তো খানিক দূরে বিশাল সমুদ্র, তার বড় বড় ঢেউ দূর থেকে ধেয়ে আসছে তীরে। হাঁটতে হাঁটতে ইরাম বালুর মধ্যে চলে এলো। কেউ পেছন থেকে একটা ডাক শুনছে, হেই মিস সিঙ্গেল। ইরাম বুঝতে পারছে না এমন অদ্ভুত সম্বোধনে কে তাকে ডাকছে। কৌতূহলবশত সে পিছনে ঘুরতে কণ্ঠস্বরের মালিকের মুখে হাসি ফোটে। ছুটে তার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, অবশেষে আপনি শুনলেন। ইরাম হতবাক হয়ে যায়, মিস সিঙ্গেল, এই অদ্ভুত নামে ছেলেটা তাকে ডাকছিল। মাথায় হাত দেয় ইরাম। ততক্ষণে ছেলেটার বন্ধু এসে দাঁড়ায় ছেলেটির পাশে। ছেলেটা বলে, আপনার নামই তো জানা হলো না। একসাথে ট্যুরে এসেছি, 4-5 দিন একসাথে সময় কাটাবো। পরিচিত না হলে কি হয়। হাই, আমি জুবায়ের, আর ও আমার বন্ধু আরাব। ইরাম জোরপূর্বক হাসলো, তারপর নিজের নামও বলল। ইরাম যা বুঝলো, জুবায়ের ছেলেটা অতিমাত্রায় এক্সট্রোভার্ট আর তার বন্ধু আরাব ইন্ট্রোভার্ট। তো ইরাম, চলুন একসাথে সাগরে যাই। ইরাম সায় দিয়ে চলে একসাথে, 3 জন একসাথে সাগর পাড়ে যায়। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে, রৌদ্রোজ্জ্বল দিন। মানুষজন সাগরের ঢেউয়ের সাথে দুলছে। কেউ কেউ কাঠের চেয়ারে ছাতার নিচে বসে আছে। ইরাম ফোনে একটা ছবি তুলে নিয়ে ফেসবুকে ডেতে আপলোড করলো। জুবাইর বলল, মিস ইরাম, আপনি সাগরে নামবেন না? নামবো, তবে চলুন, ফোন করে রাখবেন। পলিথিন এনেছেন? ইরাম মাথা নেড়ে, আচ্ছা, আমাদের কাছে এক্সট্রা আছে, আপনি তাতে ফোন রাখেন। ঢেউ যেভাবে বাড়ছে, একটু দূরে গেলে হাঁটু ছাড়িয়ে কোমরে উঠবে। জুতা এখানে রাখতে হবে, গার্ড দেওয়ার কেউ নাই। ইরাম পলিথিন নিল, পলিথিনের মধ্যে ফোন পেঁচিয়ে নেয়। ছেলে দুটি ইতিমধ্যে জুতো খুলে রেখে সাগরে নেমে গেছে। ইরাম তাদের পাশে জুতো খুলে রাখলো, তারপর ধীরে ধীরে সাগরে নামলো। এক পা করে সাগরের পানিতে পা ডুবাচ্ছে। ঢেউ আছড়ে পড়ে আবার তার পায়ের নিচের বালু টেনে নিয়ে চলে যাচ্ছে। কয়েকবার এরকম দেখলো ইরাম। সাগর তার খুব প্রিয়। ছোটবেলায় ক্লাস 4 থেকে প্রথম এসেছিল পরিবারের সাথে, তারপর মেট্রিক পরীক্ষার পর পুরো পরিবারের সাথে সেন্ট মার্টিন গিয়েছিল। কক্সবাজার এটা তার দ্বিতীয়বার আসা আর তৃতীয়বারের মতো সাগর দেখা। ইরামের খুব ইচ্ছা হলো এই ঢেউয়ের অংশটা ভিডিও করে চটজলদি পলিথিন থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করলো। প্রথমবার ভিডিও তেমন ভালো হয়নি। দ্বিতীয়বার ভিডিও করবে, তখন আরাব নামের ছেলেটা সাগর থেকে উঠে তার কাছে এসে বলল, যদি কিছু মনে না করেন তবে আপনার ফোনগুলো একটু, আমাদের ফোনগুলো একটু আপনার হাতে রাখবেন। আসলে আমরা আরও দূরে যেতে যাচ্ছি। বড় ঢেউ এলে পায়ের ব্যালেন্স হারালে ফোন পকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইটস ওকে, আমি রাখছি। আরাব ইরামের হাতে ফোন দুটো দিয়ে চলে যায়। ইরাম সামনেই থাকে, যেখানে পানি সর্বোচ্চ হাঁটুর কিছুটা উপর পর্যন্ত এসে আছড়ে পড়ে। সে দেখছে ছেলে দুটো অনেকটা দূরে গিয়েছে। ইরাম ভয় পেয়ে যায়, এত বড় বড় ঢেউ আসছে, আবার যেভাবে টেনে যাচ্ছে, যদি কোনো দুর্ঘটনা হয়। প্রায় 15 মিনিট পর আরাব ও জুবাইর উঠে আসে। দুজনে একদম ভিজে জুবুথুবু অবস্থা। দুজনকে দেখে ইরামের কেন যেন হাসি পেল। সে ফিক করে হেসে ফেললো। জুবাইর সাথে সাথে হাসলো। তারপর কনফিউজ হয়ে, হাসছেন কেন? ইরাম হাসতে হাসতে জবাব দিল, আপনাদের দুজনকে দেখে। আরাব বলল, কেন হাসার কি হয়েছে? জানি না, সরি, আমি হাসি কন্ট্রোল করতে পারিনি। ইটস ওকে। জুবাইর জিজ্ঞাসা করলো, মিস ইরাম, আপনি ছবি তুলবেন না? ইরামের মনে পড়লো ছবি তোলার কথা। ওই ভিডিও সে বিকেলের সময়টাতে আবার করবে বলে ভেবেছে। তেমন মতো না হলে কালকে করবে। হ্যাঁ, তুলব। তাহলে আপনার ফোন দিন, আমরা ছবি তুলে দিচ্ছি। আরাব খুব ভালো ছবি তুলতে পারে। ফটোগ্রাফির একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেকেন্ড হয়েছিল। ফার্স্টই হতো, কিন্তু বিসরকের জন্য হতে পারেনি। ইরাম হাসলো। কিছুক্ষণ আগেও জুবাইর ছেলেটাকে তার বিরক্ত লাগলো, এখন তেমন লাগছে না, মনে হচ্ছে বেশ ফ্রেন্ডলি। ইরাম আরাফের হাতে তার ফোন লক খুলে দিল, তারপর আরাফের বলা মতো গিয়ে দাঁড়ালো। যেসব অ্যাঙ্গেলে তাকে এক্সপ্রেশন দিতে বলেছে তেমনটাই দিচ্ছে সে, আর জুবাইর তাকে উৎসাহ দিচ্ছে আরও। বলতে গেলে 3 জন একসাথে সময়টা বেশ উপভোগ করছে। আরাব একা হাতে 2 ফোন নিয়ে জুবাইর ও ইরামের দুজনেই ছবি পালাক্রমে তুলছে।
ছবি তোলার পর যে ইরামের ফোনে কল এলো। আরব স্ক্রিনে রাকিব ভাই নাম দেখে ইরামকে ডাকলো। মিস ইরাম, আপনার ভাইয়া কল করেছে। ইরাম জোরে বলে, ভাইয়ের সাথে হোটেলে ফিরেই তো কথা বললাম, আবার কি হলো? বলতে বলতে সে গেল, ফোনটা নিয়ে দেখলো রাকিব কল করেছে। এখন তো লন্ডনে ভোর 5টা বাজে, এখন কল করছে। ইরাম ফোনটা নিয়ে জুবাইর আরবকে বলল তাকে না ডাকতে। সে কিছুটা দূরে গিয়ে আবার কল ব্যাক করলো। আসসালামু আলাইকুম। গল্পটা অনেক সুন্দর। প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রথম পর্বটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম।